এখন সেহেতু ধরা যায় যে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু ১০০ কিলোমিটার কিংবা ১৫০ কিলোমিটারের মধ্যে, মানে গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। খুব সন্নিকটে চলে এসেছে, শিরে সংক্রান্তি বলা চলে উপকূলবাসীর জন্য এটিকে। এবং এই ঘূর্ণিঝড় যদি তার পূর্ণ শক্তি নিয়ে তার কেন্দ্রে, আমরা জানি যে ৬৪ কিলোমিটারের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়টির ৯০ কিলোমিটার বেগে ঘন্টায় গতি রয়েছে, এবং সেই গতিবেগ কিন্তু ঝোড়ো কিংবা দমকা হাওয়ার সাথে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং এই পূর্ণ শক্তি নিয়ে যদি উপকূলে আঘাত করে তাহলে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এবং আপনাকে জানিয়ে রাখি যে এটি যে আবহাওয়া অধিদপ্তরের তথ্য ছিল যে ঘূর্ণিঝড়টি কলাপাড়া কিংবা হচ্ছে যে মংলার মধ্যবর্তী স্থান থেকে এটি উপকূল অতিক্রম করবে। সেহেতু দেখা যায় যে ভৌগোলিকগত দিক থেকে বরগুনার অবস্থান কিন্তু এই দুটো স্থানের মধ্যবর্তী। সুতরাং বরগুনার মানুষ কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে তালতলির কয়েকটি বেড়িবাঁধ ভেঙে কিন্তু সেই এলাকায় পানি প্রবেশ করেছে, এবং বরগুনা সদরেরও আমরা দেখেছি যে বড়ইতলা নামক স্থান, আজগরকাঠি নামক স্থান কিংবা বামনায় কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানকার বেড়িবাঁধগুলো কিছুটা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে সেখানে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে, এবং সেই কারণে কিন্তু মানুষের বেশ অসুবিধা হচ্ছে। তারা কিন্তু নিজের বসত বাড়ি ফেলে অনেক মানুষই কিন্তু এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন। এবং অনেকে শহরে কিন্তু শহরের একটি বিষয় জানিয়ে রাখি, বরগুনা পৌরসভার মধ্যে কিন্তু ৮টি স্লুইস গেট রয়েছে, তার মধ্যে ৩টি স্লুইস গেটই কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে পৌরসভার যে মানুষগুলো রয়েছে তারাও, যারা একটু নিম্ন অঞ্চলে থাকেন, তারা কিন্তু বেশ আতঙ্কে রয়েছেন, কারণ পানি প্রবেশ করে ইতিপূর্বে আমরা দেখেছি সিডরের সময় কিন্তু পৌর শহরের মধ্যে পানি ঢুকে বেশ পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় মানুষ। এবং ২০০৭ সালে যে ঘূর্ণিঝড় সিডর এসেছিল, সেই সিডরের কাছ থেকে শিক্ষা নিয়ে প্রশাসন কিন্তু তার প্রচারণার কোনরূপ কমতি রাখেনি। এবার আমরা দেখেছি তারা ঘূর্ণিঝড় প্রস্তুতি সভা করেছেন। এরপরে তারা নানা ধরনের যে সংগঠনের স্বেচ্ছাসেবী রয়েছেন তাদের সমন্বয়ে বা অনেকগুলো টিম করে বিভিন্ন এলাকায় তারা কিন্তু নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, মানুষকে সচেতন করছেন। কেউ ঘূর্ণিঝড় মোকাবেলায় মানুষকে যতদূর সাহায্য করা দরকার ততটুকু কিন্তু তারা করছেন। এদিকে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘূর্ণিঝড় যে ঘূর্ণাবর্তীর বলয়ের যে একটি চোখের মতো আকৃতি ধারণ করেছে স্যাটেলাইটের মাধ্যমে, যেটি দেখা যাচ্ছে সিডরেও কিন্তু একটু চক্ষু আকৃতির কেন্দ্রটাকে আবর্তন করে চক্ষু আকৃতির একটি বলয় সৃষ্টি হয়েছিল। বড় বড় ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কিন্তু এরকম বলয় সৃষ্টি হয়, এটির ক্ষেত্রেও কিন্তু একই রকম তথ্য আমরা পেয়েছি। তবে এই ঘূর্ণিঝড়টি সিডরের মতো অতটা শক্তিশালী হবে না বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। তবে এর যে পূর্ণ শক্তি নিয়ে যদি আঘাত করে তাহলে কিন্তু এটি আইলা বা তার থেকে কিছুটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে মানে আঘাত করতে পারে উপকূলের উপর। তবে এখানকার আরো একটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু নদীগুলো উত্তালও রয়েছে এবং নদী বন্দরে ৪ নং মহাবিপদ সংকেত থাকার ফলে কিন্তু এখানকার যে নৌযান, লঞ্চ, বিশেষ করে লঞ্চ চলাচল এখানে বন্ধ রাখা হয়েছে। এছাড়া যে খেয়া পারাপারের ক্ষেত্রে আমরা বিকেলে যখন বড়ইতলা ফেরিঘাটে গেলাম, সেখানে যে খেয়া পারাপার সেইগুলোই কিন্তু দু একটি স্থানে খেয়া পারাপার সচল রেখেছেন তারা। যদিও প্রমত্তা পায়রার যে উত্তালতা, সেখানে খেয়া পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে, কিন্তু বিষখালী নদীতে আমরা দেখেছি খেয়া পারাপার কিছুটা চালু রয়েছে। তবে সেখানে একটি সমস্যা দেখা গিয়েছে, অনেকে অভিযোগ করেছেন সেই খেয়া পারাপারের ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা সামগ্রী কিন্তু ব্যবহার করা হচ্ছে না। কোনো ধরনের যে লাইফ জ্যাকেটের আমরা দেখিনি, আমরাও সেখানে গিয়েছি, সেখানে কিন্তু কোনো লাইফ জ্যাকেট পরা যাত্রীকে আমরা দেখিনি। এবং আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু একটা প্রকট আকার ধারণ করছে আবহাওয়া, এবং আমরা দেখছি যে সেই অতীতের যে কয়েকটি ঘূর্ণিঝড় এসেছিল সেই ধরনের একটা পরিস্থিতিও কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে। এবং এই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনের তরফ থেকে যারা আছেন তারা তো প্রস্তুত আছেন, এবং সাধারণ মানুষ একে অন্যকেও কিন্তু আহ্বান করছেন, সচেতন করছেন যে আপনারা নিরাপদ স্থানে যান এবং এই যে ঘূর্ণিঝড় আঘাত হানলে যাতে জানমালের কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা গ্রহণ করুন। এই ছিল বরগুনার সার্বিক পরিস্থিতি বর্তমানে, এবং আমরা এখন যাচ্ছি সাতক্ষীরার রাজীবের কাছে, তার কাছে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সময় যতই এগিয়ে আসছে ঘূর্ণিঝড়ের তীব্রতা এখানে কিন্তু ততটাই বাড়ছে, বাতাসের যে গতি সেটি কিন্তু বাড়ছে। বৃষ্টি কমে গেলেও
বাতাস বাড়ছে এখানে। এবং আমরা দেখেছি যে সাইক্লোন শেল্টারগুলোতে কিন্তু পর্যাপ্ত মানুষের আশ্রয় হয়নি। বিশেষ করে সন্ধ্যার দিকে সাইক্লোন শেল্টারগুলোতে মানুষরা আশ্রয় নিয়েছেন। বিশেষ করে যারা নদী তীরবর্তী এলাকার যারা বাসিন্দা তারাই মূলত এই সাইক্লোন শেল্টারগুলোতে গিয়েছেন। আমরা এখন যে স্থানটিতে রয়েছে এটি একটি আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রে যারা সাইক্লোন শেল্টারে যারা আশ্রয় পায়নি তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এখানে আমি এসে যেটি দেখেছি এখানে প্রায় 8 থেকে 10টি পরিবার তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছে। এবং তাদের কাছে যেটি শুনলাম তারা এখানে রাতে কোনো খাবার পায়নি এবং এখানে সরকারি বা বেসরকারি কোনো সংস্থার কোনো পক্ষ থেকেও তাদেরকে এখানে রাতের খাবারের ব্যবস্থা করা হয়নি। তবে তারা নিজেদের উদ্যোগে এখানে তারা রাতের খাবারটি তারা করছেন। এবং এরকম আশ্রয় কেন্দ্র কিন্তু অনেকগুলো রয়েছে। এখানে মোট 718টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে এবং সরকারি সাইক্লোন শেল্টার রয়েছে মাত্র 169টি। এখন পর্যন্ত জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে এখানে লক্ষাধিক মানুষকে তারা আশ্রয় দিয়েছেন। সাতক্ষীরার মোট 2টি উপজেলায় উপকূলীয় যে 2টি উপজেলা রয়েছে সেখানকার যারা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা তাদেরকে কিন্তু সরিয়ে আনার জন্য এখনও কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় জনপ্রতিনিধিরাও কিন্তু তাদের সাথে যোগ দিয়েছেন। যেহেতু রাতের মধ্যে এই ঘূর্ণিঝড়টি স্থান অতিক্রম করবে, রাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা বাড়তে পারে এবং যারা নদী তীরবর্তী বিশেষ করে নদী তীরবর্তী যে সমস্ত বাসিন্দা তাদেরকে মূলত সরিয়ে আনার কাজটি করা হচ্ছে। একই সাথে গাবুরা ইউনিয়নের আমরা খবর পেয়েছি গাবুরা ইউনিয়নের একটি এলাকায় রিং বাঁধ ভেঙে সেখানে কিন্তু একটি এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি এখানকার বুড়িগলানি ইউনিয়নের দুর্গাবাটি নামক স্থানে সেখানে বেড়িবাঁধ ছাপিয়ে সেখানে কিন্তু নিচু এলাকা যেটা নিম্নাঞ্চল সেটি কিন্তু প্লাবিত হয়েছে জোয়ারের সময়। রাতে যখন জোয়ারটি আসবে তখন যদি ঘূর্ণিঝড় এই অঞ্চলটি অতিক্রম করে সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবারও বেড়িবাঁধের যে স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু বেড়িবাঁধগুলো কিন্তু ভেঙে যেতে পারে বা বেড়িবাঁধের ফাটল দেখা দিয়েছে কয়েকটি জায়গায়, এমনটি আমরা জানতে পেরেছি। তবে রাতের জোয়ারটা আসলে ভয়াবহ আকার ধারণ করতে পারে এমনটি তারা বলছেন। রাতে জলোচ্ছ্বাস যদি হয় সেক্ষেত্রে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এমনটি কিন্তু তারা আমাদের জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার সর্বশেষ তথ্য। আমরা এখন যাব কুয়াকাটায়, সেখানে রয়েছেন সহকর্মী আবির। কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থা এই মুহূর্তে বেশ উত্তাল। আমি যদি বলতে চাই এবং দেখাতেও চাই যে সাগর বেশ উত্তাপ অবস্থায় রয়েছে। সাগর বেশ উত্তাপ অবস্থায় রয়েছে এবং সার্বিকভাবে আসলে যদি বলতে চাই সেগুলোতে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী যে বর্তমান আজ 10টার পরে কিছু পরে আসলে মূলত এই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে এবং এর পরবর্তীতে যে সময়টি আসলে আমরা পাবো তারপরে সাগর যে বৃষ্টি হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে বৃষ্টি এবং একই সাথে প্রচণ্ড বেগে বাতাসে বইছে। এই বাতাস বৃষ্টি এবং একই সাথে ঝড়ো হাওয়ার কারণে মূলত সাগর বেশ শুদ্ধ অবস্থা রয়েছে, উত্তাল অবস্থা রয়েছে। সাধারণত যারা এখানে পর্যটকরা আর আসেন ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসছেন তারা কিন্তু ইতিমধ্যে দেখলাম যে আমরা সন্ধ্যার কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু হোটেলে ফেরত যাচ্ছে এবং মোটামুটি সমুদ্র সৈকত এলাকায় বেশ নীরবতা। আমরা কিছু গণমাধ্যম কর্মী এবং পুলিশ প্রশাসনের লোক ছাড়া আসলে কাউকেই আমরা আসলে আর ওইভাবে দেখছি না, তারা টহল দিয়ে বেড়াচ্ছেন। এবং আমি যদি বলে রাখতে চাই তাহলে হচ্ছে যে সবশেষ তথ্য অনুযায়ী 150 কিলোমিটার দূরে রয়েছে পায়রা যে সমুদ্র বন্দর রয়েছে, সেই পায়রা সমুদ্র বন্দর থেকে এই মুহূর্তে ঘূর্ণিঝড় বিমানের অবস্থান। সার্বিকভাবে যদি বলি তাহলে যে যেহেতু দুপুর থেকে মানে 12টার পর থেকে মূলত এই প্রভাবটি আসলে শুরু হয়েছে এবং 4টা নাগাদ ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ সেটি কিন্তু আসলে আঘাত হেনেছে এবং কেন্দ্রের জন্য যে অপেক্ষাটি সেটি আসলে সারা পটুয়াখালীবাসী তারা কিন্তু শঙ্কার মধ্যে রয়েছে। যদিও এখানে প্রায় 350 থেকে 400টির মতো আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে স্থায়ী এবং অস্থায়ী মিলে, কারণ এখানে প্রায় 150 থেকে 200টির মতো হোটেল মোটেল এবং রিসোর্ট রয়েছে। সেই হোটেল মোটেল এবং রিসোর্টগুলোতে কিন্তু অস্থায়ীভাবে তৈরি করে রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র এবং যদিও এখনো পর্যন্ত বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখেছি সেখানে কিন্তু খুব একটা মানুষের আনাগোনা আমরা লক্ষ্য করিনি, বরং খুবই অল্প 2-3টা পরিবার বিভিন্ন জায়গায় আমরা আসলে লক্ষ্য করেছি তারা এখানটা ছিল। তো এখন আমি যদি বলতে চাই তাহলে সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি এখন আমরা চলে যাচ্ছি আমাদের আর এক সহকর্মীর কাছে।
গতি 120 থেকে 140 কিলোমিটার। এই গতিতে কিন্তু সমানে আঘাত পাওয়া যাবে না সময়।